কলকাতার আন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি অংশুমালী আয়োজিত ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বর্ণবীক্ষণের আজকের পর্ব নিয়ে। আমাদের সঙ্গে প্রতি পর্বের মতোই আর কি রয়েছেন নারায়ণ চন্দ্র দাস। নারায়ণবাবু, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আজকের একটু টেকনিক্যাল সমস্যার জন্য দেরি করে ফেলেছি, তার জন্য দুঃখিত। আমাদের বন্ধুদেরকে আমরা জানাই ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই আপনাদের উৎসব খুব ভালো কেটেছে। আজ থেকে আমরা গত 1 মাস আমাদের অনেক বন্ধু থাকতে পারেননি, তাদের আর কি রোজার কারণে। তারা আর কি এবার থেকে নিয়মিত থাকতে পারবেন। তো নারায়ণবাবু, আমরা কচ আর কি ক্রিয়ামূলে ছিলাম, সেখানে আপনি আলোচনা করছিলেন। তারপরে সেই কচ ক্রিয়ামূল থেকে আপনি বলছিলেন কচ্ছপ, কচ্ছপি এগুলোই এসেছে। আমরা কচে চলে এসেছিলাম। আসলে আগে কম আলোচনা করেছিলাম। কম ক্রিয়ামূলের যেসব শব্দ আছে, সব শব্দ তো আলোচনা করতে পারছি না, কিছু কিছু করছি। কন আছে, আমরা কচ করছি, কন আছে, তারপরে কঞ্জ আছে। এরকম অনেকগুলো ধাতু ক্রিয়ামূল ধরে ধরে আমরা এগোবো। আস্তে আস্তে অন্যান্য বর্ণগুলো যুক্ত হবে কয়ের সঙ্গে, তবেই কবর্ণের কিছুটা পরিক্রমণ আমরা করতে পারবো। আপনার প্রশ্নগুলো কচ নিয়ে আর কিছু যদি জানার থাকে, কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনি যেহেতু কচ ক্রিয়ামূলটা নিয়ে আলোচনা হচ্ছে, তো আপনি কচ ক্রিয়ামূলের যে সমস্ত আর কি শব্দগুলো আছে যেগুলো খুবই প্রয়োজনীয়, আমার মনে হয় সেইগুলো আলোচনা করে নিয়ে তারপরে আপনি যে বলছেন আমাদের কং ক্রিয়ামূলের আর কি অনেক শব্দ নিয়ে আলোচনা হয়নি, আমার মনে হয় আপনি কচটা যেহেতু চলছিল সেটা শেষ করার পরে কচ আছে, কঞ্চ আছে, হ্যাঁ, এখানে খুব কঞ্চও আসবে। এখানে মানে কচের সঙ্গে বলে দিন, আপনি বলে দিন। বলছি এই কচ ক্রিয়ামূলের গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ আছে, যেমন কচ্ছ, কচ্ছপ, কচ্ছপি, যেখানে কাছা এসেছে। তো আমার মনে হয় এই কটা শব্দ যদি আপনি আলোচনা করে দেন। তারপরে আপনি কং আর কি বলছিলেন? কক আছে, ককটা বাদ দিয়ে গেছি। কক ক্রিয়ামূল। কক ক্রিয়ামূলে কাক শব্দটাকে একটু ব্যাখ্যা করা দরকার ছিল, তাহলে আমি একটু কাকটা নিয়ে একটু বলে নিই। কাক কথাটা এসছে কা কা করে যে, তাকে কাক বলা হয়। এই কা কা করে যে সে, আর কাক যেটা পাখি আমরা দেখি সেটা হচ্ছে সাদৃশ্য অর্থ, দৃশ্য অর্থ। এখন আমাদের দেশে আগে যখন শব্দ তৈরি হতো, শব্দগুলোর ভেতরে যে ক্রিয়াটাকে দেখানো হতো, সেটার একটা সাদৃশ্য রূপ মানুষকে, সাধারণ আগেকার দিনে তো লেখাপড়ার চর্চাটা খুব সীমায়িত ছিল, সমস্ত মানুষ সামনে সেই সুযোগ ছিল না, প্রয়োজনও হতো না। প্রকৃতিতে প্রচুর অঢেল সম্পদ ছিল, প্রাকৃতিক সম্পদ, জীবন ধারণের জন্য কোনো কষ্ট ছিল না। ফলে তাদের প্রয়োজনীয় সম্পদ তারা পেয়েই যেতেন প্রকৃতির কাছ থেকে। আর কিছু কিছু চাষাবাদ করে, কুটির শিল্প করে কিছু কিছু কাজ তারা করতেন। এখন এই সেই জন্য তারা, আমি কি শব্দটা বলছিলাম, কচ নিয়ে না, কাক নিয়ে বলছিলাম, সরি। হ্যাঁ, তো ককটা হচ্ছে ক বর্ণের প্রথম যে একটা কং বলেছি আগে, কং শব্দটা, কং মানে অনুস্বার দিয়ে তো অনেকগুলো হতে পারে। অনুস্বারের রূপ হচ্ছে চন্দ্রবিন্দু, অনুস্বারের রূপ হচ্ছে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। ফলে কয়ের সঙ্গে উ, কয়ের সঙ্গে ইয়, কয়ের সঙ্গে মূর্ধন্য কন, ক মূর্ধন্য কন, ক দন্তন্য কন, ক সঙ্গে ম যোগ করে কম, তারপরে ওই র আছে, ল আছে, কর, কল, তারপরে ক বর্গের তো ওগুলো সব হয়েই যাবে। তারপরে উষ্ম বর্ণগুলো দিয়ে ক তালব্যস্য কষ, এইভাবে অনেক শব্দ আসবে এবং সেগুলো আমরা পরে যাব। কিন্তু আমরা কং করেছি, করার সময় কংস নিয়ে আলোচনা করেছি, কাঁসা নিয়ে কথা বলেছি, কিন্তু ককটা বাদ গেছে। কক হচ্ছে যে কা কা করে, ক ক করে বা কা কা করে, কি করেছিস, কি করেছো, কি করেছো, এরকম প্রশ্ন যারা করে তাদেরকে কাক বলা হয়। তার মানে শুধু
গাছের পাখি, আমরা যে পাখিকে আমাদের ছাদের কার্নিশে বা প্রাচীরের গাছে যে কাকা করে চিৎকার করে যে কাক পাখিটাকে দেখি, তাকে বোঝানোর জন্য কাক শব্দটা, সেটা হচ্ছে সাদৃশ্য অর্থ, সেটা মানুষকে বোঝানো হয়। দেখো, যে জন্তুটা কাকা করে, যে পক্ষীটা সারাদিন অহরাত্র শব্দ করতে থাকে, এরাই হচ্ছে কাক। আসলে আসল কাক যাকে বলতে চেয়েছিল, সে হচ্ছে মানুষের মধ্যে যারা কাক চরিত্র সম্পন্ন মানুষ, যারা সেখানে কি করেছো, কি বানিয়েছো, এই কথাটা বলতে থাকে। বিশেষ করে যারা ফেরিওয়ালা, যারা ঘুরে ঘুরে, যে কুটির শিল্প যেখানে হচ্ছে, কারুকাজ যেখানে হচ্ছে, মৃৎপাত্র তৈরি হচ্ছে, বা কাঁসা, তামা, ধাতু গলিয়ে কোনো ব্যবহারিক জিনিসপত্র তৈরি করছে, কোথায় তাঁতি তাঁত বুনছে, এই সমস্ত জায়গায় ফেরিওয়ালারা যেতেন উৎপন্ন স্থানে, উৎপাদন স্থানে, জনন স্থানে। সেখানে গিয়ে তারা সেই খবরগুলো খোঁজ করতেন, কি করেছো কি করেছো বলতেন। তো কাকবলি বলেও একটা শব্দ আছে। আবার যারা পাইকারি ভাবে ব্যবসা করতেন, যাদের আন্ডারে ফেরিওয়ালারা কাজ করতো, বা পাইকারদের প্রতিনিধি হিসেবে যারা যেতেন উৎপাদন স্থানে, তাদেরকে কাকবলি দিতে হতো। মানে যে বলি, উৎপন্নের যে অংশটা, তাকে টেস্ট করার জন্য, কেমন হয়েছে দেখো, মানে পাইকার যাতে সেটা দেখে পছন্দ হয় এবং সেটার উৎপাদনের অর্ডার তার কাছে প্লেস করে, আরো কেনার আগ্রহ প্রকাশ করে, সেই জন্য কাকবলি দেওয়া হতো। কাকবলি অবশ্য আরো অন্যভাবে দেওয়া হতো, যেমন যে পাড়াতে চুরি হতো না, অর্থাৎ সে পাড়াতে যে তস্কর ছিল না তা না, চোর ছিল, কিন্তু তাদেরকে যেহেতু কাকবলি দেওয়া হতো, সেটাকেও কাকবলি বলে। তস্কররা কি করতো, দিনের বেলা ওরা নিজেদের পাড়ায় চুরি করতো না, অন্য জায়গায় গিয়ে চুরি করতো। আর তারা কি করতো, নিজেদের পাশে আমার সিধাটা দাও বলে তারা কিন্তু টাকা, 5 টাকা বা একটু দান দক্ষিণা কিছু একটা দিয়ে দিত। মায়েরা, বাড়ির গৃহকর্ত্রী, গৃহিণী যারা ছিল, তারা কিছু দিয়ে দিতেন। এটাও এক ধরনের কাকবলি। তাতে চোরেরা সন্তুষ্ট থাকতো, তারা আর পাড়ার কোনো বাড়িতে, এই গৃহস্থ বাড়িতে চুরি করতে আসতো না। তো এইভাবে বলি দেওয়া মানে উৎপন্নের যে অংশটা প্রদান করা হয় কোনো প্রভুর উদ্দেশ্যে, মালিকের উদ্দেশ্যে, বা এখানে আদি পাইকারদের উদ্দেশ্যে কাকবলি দেওয়া হতো। ওই কি করেছো, কি বানিয়েছো, এটা দেখার ঔৎসুক্য যিনি উৎপাদন করেছেন তারও ছিল, যে যারা বিক্রেতা তারা যেন দেখে নেচে নেচে গেয়ে গেয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে যেতে বিক্রি করে, যাতে তার উৎপাদন অব্যাহত রাখতে পারে। এই ব্যাপারটা উৎপাদনকারীর দিক থেকেও ছিল, আবার পাইকার বা খুচরো ফেরিওয়ালা যারা বিক্রি করে বেড়াতো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, সেই সব ফেরিওয়ালাদেরও ওই কাকবলি দিতে হতো। একটা উৎপন্নের একটু অংশ তাদেরকে টেস্ট করানো, দেখো ভাই কেমন হয়েছে, হ্যাঁ আমার জিনিসটা তুমি এটা নিয়ে যাও, নিয়ে দেখাও সবাইকে। সেলস প্রমোশনের জন্য যেটা দেওয়া হতো সেটাকে কাকবলি বলা যায়। তো এই কাক হচ্ছে আর কিছুই নয়। আরেকটা কাক আছে, কাক ভূষুণ্ড, কাক চরিত্র বলে। কাক চরিত্র মানে ওই কেমন চরিত্র, কি ধরনের, অনেক সময় অগভীর কাক দেখবেন অগভীর জলে স্নান করে, কাকোপেয় বলে, যে অল্প জল, উপরের জলটুকু যেটুকু পেয়ে তাকে কাকোপেয় বলে। সেরকম কাক চরিত্র জানা দরকার আমাদের। মানুষকে জানতে গেলে সে লোকটা কেমন, কি করে, কি বানায়, এই সমস্ত খবরাখবর যে রাখে তাকে তাকে কাক চরিত্র বলে। সেই খবরাখবর লোকের। কাক ভূষুণ্ডী হচ্ছে সেই ত্রিকালজ্ঞ মানুষটি, ঐতিহাসিক, যে সমস্ত কিছু কোথায় কি উৎপাদন হচ্ছে, জনন হচ্ছে, সামাজিক সম্পদ, রাজনৈতিক নীতি, নৈতিকতা, ধর্মবোধ বা সামাজিক সম্পর্কের কি কি পরিবর্তন হচ্ছে, সেগুলো সব যে ত্রিকালজ্ঞ, যিনি ত্রিকালকে দেখতে পেয়ে, সেই ধরনের বড় বড় জ্ঞানী গুণী ঋষি, মহর্ষি বা মুনি, যে বা ঐতিহাসিক, ইতিহাস যারা লিখতেন, ইতিহাসকার, তাদেরকে কাকভূষুণ্ডী বলা হতো। ইতিহাসকার যারা সব সমস্ত ঘটনাবলীকে লিখে রাখতেন, লিপিবদ্ধ করে রাখতেন, সেই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তাদের ছিল। মানে কালকে অতিক্রম করে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে যারা দেখতে পেতেন, সেই ধরনের মানুষকে কাকভূষুণ্ডী বলা হতো। অর্থাৎ কোথায় কি ঘটছে তার সমস্ত তাদের নখদর্পণে ছিল। এইভাবে কাক শব্দটা তৈরি হয়েছে, কিন্তু আমরা দৃশ্য কাকের বাইরে কাক শব্দের ব্যবহার আজকাল আর আমরা করি না, সেটা অনেকটাই অপান্তে হয়ে গেছে। কিন্তু পুরাণ পড়তে গেলে, ইতিহাস জানতে গেলে এই কাক শব্দের অর্থ কক জানতে হবে। আমরা চলে আসি কচে। কচে, কচ দিয়ে কচ হয়, কচি হয় বলেছিলাম,
কচাল হয়, কচা কচা শব্দটা বোধহয় আমরা ব্যাখ্যা করিনি, এবং কাচ শব্দটাও ব্যাখ্যা করিনি। আমি জানি না কাচ আর কাঁচ নিয়েও একটা সমস্যা আছে। হাসপাতাল আর হাসপাতাল, রাজহাঁস, পাতিহাঁস, আর হাসপাতালে চন্দ্রবিন্দু, হাসপাতাল। আমরা হাসপাতালে যাই না হাসপাতালে যাই, এর কথ্য ভাষায় এইসব গন্ডগোলগুলো হয়। এগুলো সাধারণ মানুষের একটা অনেক ভাষা আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে, ভাষা যারা কথা বলেন তাদের মধ্যে চন্দ্রবিন্দুর প্রাধান্য থাকে, কথায় কথায় চন্দ্রবিন্দু লাগিয়ে দেন, সেটা বুঝে হোক না বুঝে হোক, সেগুলো আমরা আলোচনার মধ্যে আনবো না। কিন্তু লিখিত ভাষায় আমরা চন্দ্রবিন্দুর ব্যবহার যদি সঠিকভাবে না জানি, তাহলে অর্থ বিভ্রাট হতে পারে লিখিত ভাষার ক্ষেত্রে। তো কাঁচ আর কাচ এর তফাৎ বুঝতে গেলে কাচকে বুঝতে হবে, কচকে বুঝলেই বোঝাটাই শেষ নয়, কচাটাও বুঝতে হবে। কচের আধার হচ্ছে কচা। আমরা দরকচা বলে একটা শব্দ বলে থাকি, শোনা যাচ্ছে? দরকচা, দরকচা হচ্ছে সেরকম একটা জিনিস যেটা, ধরুন একটা ফল বাজার থেকে কিনে আনলাম, দেখা গেল সেই ফলটা পুরোপুরি পাকাও নয়, পুরোপুরি কাঁচাও নয়, অর্ধ, মানে পক্কাপক্ক বলতে পারেন, কিছুটা পক্ক কিছুটা অপক্ক। এগুলোকে দরকচা বলে। এগুলো যখন বাজারে জিনিস কিনতে যাই, আমরা দর কষাকষিও করতে পারি, দর কষাকষি করে আমরা দামটা কমও পাই, কিন্তু সেটার গুণমান একটু যেহেতু নিকৃষ্ট, সেই জন্য ওটা খুব কম দামেই বিক্রি হয়। এটাকে বলে দরকচা। কিন্তু কচাটা আমরা বুঝিনি। কচা হচ্ছে কচের আধার। কচের আধার কিরকম কচাটা? যেমন ধরা যাক, ধান যারা চাষ করেন, যেটা ধানটাকে কচলালে, সেটা আপনি ধান কলে গিয়ে কচলান, আর ম্যানুয়ালি ঢেকির বাড়ি দিয়ে সেটাকে কচলানো যায়, খোসাটা আর চালটাকে আলাদা করা যায়। এই যে কচা হলো যেটা খোসাটা, আধারটা, যার ভেতরে সারবস্তুটা থাকে। আমরা যখন ধানকে কি বলবো, কচলাতে থাকি ধানকে, তখন ধানের খোসা আর ধান আলাদা হয়ে যায়। এই চালটা, ধানের থেকে যে চালটা বেরোলো, এটা হচ্ছে আমাদের কচ, আর কচা হচ্ছে ওই ছালটা। তাহলে কচা মানে যেটা অপ্রয়োজনীয় অংশটা, যেটা যেটা অপ্রয়োজনীয় বলবো না, যখন ধান গাছে যখন ধান হচ্ছে তখন ওই খোসার গুরুত্ব অনেক। সেই খোসা নষ্ট হয়ে গেলে তো ধানটাই নষ্ট হয়ে যাবে, চালটাই নষ্ট হয়ে যাবে, চালের গুণমান থাকবে না। আর কাজ হচ্ছে কচের কচ নিষ্কাশন করে কচটাকে ফেলে দেওয়া, সারবস্তুটাকে ফেলে দেওয়া, সেইটা হচ্ছে কাজ। তাহলে এখানে আধারটা আসলে নিরাধার করে দেওয়া, বা আধারটাই শেষ কথা। যেমন পাটের ক্ষেত্রে কি হয়, ধানের ক্ষেত্রে যেমন খোসাটা হচ্ছে আধার, আর কচ হচ্ছে ভেতরের অংশটা, ধানটা, চালটা, চালের খোসাটা হচ্ছে কচা। কিন্তু পাটের ক্ষেত্রে উল্টোটা হয়, পাটের খোসাটাই হচ্ছে সারবস্তু, আর ভেতরে যে কাঠটা, অর্থাৎ পাটকাঠি, সেই কাঠিটা হচ্ছে অসার বস্তু। অর্থাৎ ওই পাটকাঠিকে বহিরঙ্গে যে সারবস্তুটা ধরা থাকে, ফলে ওখানে কিন্তু পাটকাঠিটাই হচ্ছে আধার, সে তার বহিরঙ্গে যে আসল সারবস্তুটা, কচটাকে ধারণ করছে। তাহলে এইটা হচ্ছে, এটাও কিন্তু কচলিয়ে আমরা কি করছি, সারবস্তু বলে যেটাকে ফেলছি, পাটকাঠিটা, সেটা আসলে সারবস্তু নয়, সারবস্তু হচ্ছে তার খোসাটা। তাহলে কখনো খোসাটা সারবস্তু হচ্ছে, কখনো খোসার ভেতরের কচটা থাকছে। এই জন্যই কচা আর কাচ, এই দুটোর মধ্যে তফাৎ। আমরা কাচের যারা প্রস্তুত প্রণালী জানেন, যেখানে গ্লাস ফ্যাক্টরিতে কাচ তৈরি হয়, সেখানে আমরা কচটাকে ফেলে দিই, যাতে কাচটা স্বচ্ছ হতে পারে, তার ভেতরে কোনো বুজরুকি না থাকে। অর্থাৎ ভেতরের তথাকথিত সারবস্তুটা আমরা ফেলে দিই, সেটা ট্রান্সপারেন্ট হয়। আমরা ক্ষার ব্যবহার করি। আমরা কাপড় যখন কাচি, সেটাও কাচা বলে, কাচের আধার। আমরা গ্লাসকে যে কাচ বলি, সেটাও কাচ। সেটাকে যদি কাঁচ বলেন তাহলে কিন্তু ভুল হবে। সাধারণ মানুষ মুখের কথায় কাচকে কাঁচ বলেন, কাঁচের ঘরে বাস করি, এসব আমরা বলে ফেলি অনেক অসতর্কভাবে। আমি সেই ভুলগুলোকে ধরছি না, কিন্তু কাচ আর কাঁচের মধ্যে, কাঁচ কথাটা এসছে কঞ্চ ধাতু থেকে, কঞ্চ ক্রিয়ামূল থেকে এসছে কাঁচ। কাঁচ থেকে কাঁচা হয়, কাঁচা মানে যেটা কচি। কিন্তু কাঁচ আর কাচ কিন্তু এক জিনিস নয়। কাঁচটা কিন্তু পাকা জিনিস, ওটা কাঁচা জিনিস নয়।
ওটা কাঁচ কেন? ওটার থেকে কচটাকে নিষ্কাশন করে ফেলে দেওয়া হয়েছে। আসলে কচটা হচ্ছে অসার বস্তু। যেমন পাটকাঠির ভেতরে পাট যখন আমরা পাটের খোসাটাকে ওই তন্তুগুলোকে বার করি, পাটকাঠিটা ফেলে দিই, অর্থাৎ মনে হবে যে সার বস্তুটা ফেলে দিচ্ছি, কিন্তু সার বস্তু আসলে পাটকাঠির বহিরঙ্গের অংশটা। সেরকম কাচের যে প্রস্তুত প্রণালী, তখন ওই ভেতরের অংশগুলো ফেলে দেওয়া হয় যাতে স্বচ্ছতা আসে, কাচটা যেন ট্রান্সপারেন্ট হয়। সেই জন্য ওই জন্য কচের আধার হচ্ছে কাচ হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে কচকে নিরাধার করা হচ্ছে, কচকে বহিষ্কার করে ফেলে দেওয়া হচ্ছে, পরে রয়েছে কি কাচ। অর্থাৎ পাটের মতো অনেকটা। ধানের ক্ষেত্রে যেমন বহিরঙ্গের খোসাটাকে সরিয়ে আমরা আসল কচটাকে নিচ্ছি, সার ফল কর্মে আমরা যেটা ইচ্ছা করি, কারীর চয়নের যে চয়ন কর্মের যে ফল, যেটা সার বস্তু, সেই সার বস্তুটাকে আমরা চাই, সেটাই হলো কচ। কচার ক্ষেত্রে একরকম হচ্ছে, কাচের ক্ষেত্রে অন্যরকম হচ্ছে। কাচের ভেতরে আমরা ভেতরের অংশগুলো ফেলে দিচ্ছি যাতে বাহিরের অংশটা ট্রান্সপারেন্ট হতে পারে, সেটাই গ্লাস হিসেবে আমাদের সামনে থাকছে। আর কচাতে কি হচ্ছে? কচাতে হচ্ছে কচের আধার। আমরা কচের আধারটাকে যখন ফেলে দিচ্ছি তখন সেটা কাচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলেছিলাম না যে একই বর্ণ তার আধার এবং নিরাধার দুটোই হতে পারে, অনকৃত নাকৃত দুটোই হতে পারে, ক দিয়ে কারিও হতে পারে, অকারিও হতে পারে। সেরকম আ বর্ণ দিয়ে এখানে যখন আমরা কাচের কয়ের পরে আকারটা দিলাম, সেখানে কচটাকে নিরাধার করা হয়ে গেল। ক্রিয়ার ভেতরে যে সারবস্তুটা ছিল, ক্রিয়ার কর্মফলে যেটা আসতো, সেটাকে আমরা ফেলে দিয়ে আধারটাকে শুধু রেখেছি। সেই জন্য ওটা কয়ের আধার আছে, একটা আকার দিয়েছি, সেটা আসলে ওই নিরাধার আধার সারবস্তু, তথাকথিত সারবস্তুটা ফেলে দিয়ে, যেটা আমার প্রয়োজন নেই। গ্লাস যদি কর্মফলটা তো আমি স্বচ্ছ রাখবো, তার ভেতরে যেন সারবস্তু, অন্য কোনো অসার বস্তু বা সারবস্তু না থাকে, সেটাকে ফেলে দিয়ে কাজটা তৈরি হয়। আর কচাতে কি হচ্ছে? কচের আধার। কচা হচ্ছে কচলিয়ে যেটা খোসাটা, যেটা সেটাকে আধারটাকে আমরা ফেলে দিই, সেটা হচ্ছে কচা। আর দরকচা মানে হলো, আমি যেটা আগেই বলেছি, যেটা হচ্ছে আধা কাঁচা আধা পাকা। ওই কাঁচা যেটা মানে পাকেনি, সেই আমরা যেমন কাঁচা আম বলি, পাকা আম বলি, ওইটা কঞ্চ থেকে এসছে। কারির রহস্য, চয়নের রহস্য। আমি একটা চয়ন করলাম, গাছ থেকে ফেলে পেলাম, দেখলাম ওটা কিছুটা পেকেছে কিন্তু বাকিটাই কাঁচা, তাহলে ওটা কাঁচা হলো, ওটা কাঁচা হলো না। কিন্তু কাঁচা আমরা বলতে পারবো সেটাকে যেটা একদম কচি। অনেক সময় কচি জিনিস, কচি আম তো কাঁচা হবেই। এইখানে একটা জায়গায় একটা মিল আছে, একটা জায়গায় দুটো একসাথে মনে হয় একই জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু দুটো বিপরীত ক্রিয়া থেকে। একটা অপরিণত, অপুষ্ট, অবিকশিত, অসম্পূর্ণ, পরিপূর্ণরূপে সেটা সাঁতলানো হয়নি, কাঁচা, সে অসিদ্ধ রয়ে গেছে, অপক্ক রয়ে গেছে, সেটা হচ্ছে কাঁচা। সেখানে কিন্তু ওই কচ আর কাচের প্রশ্ন নেই, মানে আধেয়টাকে নিচ্ছি, আধারটা ফেলে দিচ্ছি, বা আধারটাকে রাখছি, আধেয়টা ফেলে দিচ্ছি, এরকম ব্যাপার নেই কাচ আর কাচে। কিন্তু কাঁচ যখন হচ্ছে, তখন ওখানে আমরা ওই কঞ্চ ধাতুটা, যেখানে রহস্যময়তা আছে, সেইটা দিয়ে আমরা কাঁচা, কঞ্চি, এই ধরনের শব্দগুলো। কঞ্চিটা রহস্যময় কেন? যে সত্তার ভেতরে মানে ওটা শব্দটা হচ্ছে মুখ্যকারী। ধরা যাক আমার সন্তান, তারা তো কচি কাঁচা, তাহলে আমি হচ্ছি সেই মুখ্যকারী। ওরা তো এখনো কারী হিসেবে, ক্রিয়ার কর্তা হিসেবে তারা এখনো বিকশিতই হয়নি, অথচ তাদের ভেতরে কচ আছে। কচ মানে কারীর চয়ন শক্তি, এবং চয়ন শক্তির প্রয়োগে শক্তি প্রয়োগ করে চয়িত বস্তু কর্মের ফলকে পেতে পাওয়ার মতো ক্ষমতা তারা অর্জন করেনি। কচ এখন অবিকশিত অবস্থায় আছে। বোঝা গেল? কচের যে সঞ্চিত সম্পদ সেটা আছে, জড়ো আছে, তার মধ্যে সঞ্চিত করা আছে শিশুর মধ্যে। সে বিকশিত হবে সেই শক্তিটা যখন, তখন সে কচি থেকে পূর্ণ বিকশিত হয়ে একজন কচ হতে পারবে। এই কারণে কি বাঁশের শাখাকে কঞ্চি? হ্যাঁ, ওটাকে কঞ্চি বলা হয়।
হ্যাঁ, কঞ্চি বলা হয়। তাহলে কাঁচা আর কঞ্চি এটা হচ্ছে অপক্ক, অপরিণত, অপুষ্ট, অবিকশিত, এই ধরনের সত্তাকে আমরা বলবো অসিদ্ধ, সিদ্ধি লাভ করেনি। একজন কচ তখনই হতে পারে যে কচ দেবযানীর বাড়িতে গিয়ে বৃহস্পতির কাছ থেকে মন্ত্র চুরি শিক্ষা লাভ করে যাতে অসুর রাজ্য শক্তিশালী হয়, অমৃত লাভ করতে পারে, সেই সঞ্জীবনী মন্ত্রের খোঁজেই তো কচ গিয়েছিলেন। সে তো পূর্ণ শক্তির যুবক, সে তো কারী, চয়নকারী, এবং সে ক্রিয়াশীল, কিন্তু সে কচি নয়। কচ কিন্তু কচি নয়। কিন্তু কচি শিশু যারা যারা ভবিষ্যতে কচ হবে, তারা কর্মফল চয়ন করতে পারবে, কি ধরনের কর্মফল, কি ধরনের ক্রিয়ার ফলে সে সম্পন্ন হবে, সম্পদশালী হবে, তার আহরণ ক্ষমতা, উৎপাদন জনন ক্ষমতা বৃদ্ধি পাবে, সেই বিকাশের পর্যায়ে তারা নেই। সেই জন্য তারা কচি এবং কাঁচা। কাঁচা কেন বলছি? অপরিণত, অপক্ক বলে, অবিকশিত, অসিদ্ধ বলে কাঁচা বলছি। তাহলে আমরা যেটা অসিদ্ধকে কাঁচা বলি, অপরিণত ফলকে আমরা কাঁচা বলি, সেটা কিন্তু কচি বলার সময় কচি বলি না। এইখানেই চন্দ্রবিন্দুর ব্যবহারটা কিন্তু সচেতনভাবে করতে হবে। কচি কাঁচা বলি, কিন্তু আমরা কাঁচকে কাঁচ বলাটা ভুল। গ্লাস যেটা কাঁচকে যেন আমরা কাঁচা না বলি। আমি তো নেটওয়ার্ক কাঁচটা সমস্যা পাকা জিনিস, বাইরে ছিলাম তো অসিদ্ধ নয়, ওটা পুরোপুরি সিদ্ধ, ম্যাচিওরড, অবিকশিত। সেই জন্য কাঁচকে কখনোই কাঁচ বলার দরকার নেই। এই যে হ্যাঁ সূক্ষ্ম জিনিসগুলো, রহস্যময় সূক্ষ্মাতি সূক্ষ্ম ধারণা, বর্ণের অর্থের যে ব্যবহারিক, একটা হচ্ছে তার নিত্য অর্থ, এবং ব্যবহারের সময় তাদের অর্থগুলো কিভাবে আরেকটা বর্ণের অর্থের সঙ্গে সমন্বিত হয়ে সেই অর্থের গ্রুপগুলো বিকশিত হচ্ছে, রহস্যময় হচ্ছে, ছড়িয়ে পড়ছে, অনেক কিছুকে ধারণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, শব্দের অর্থের যে জটিলতা গুলো খুলে যাচ্ছে, গ্রন্থিগুলো খুলে যাচ্ছে, আমরা খুব সহজে বুঝতে পারছি, মনে রাখতেও সুবিধে। এইভাবে ক্রিয়াভিত্তিক, বর্ণভিত্তিক অর্থ জেনে যদি আমরা শব্দ নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে ভাষার বোধ, শব্দার্থের ধারণা, এবং ডিকশনারি ছাড়াই, অভিধান কোষ ছাড়াই আমরা শব্দার্থ নিজেরা বুঝে নিতে পারব। আচ্ছা, এইবার কচ থেকে আরো কয়েকটি শব্দ আমাদের বলা দরকার। কাঁচা বলেছি, কাজ বলেছি, কঞ্চ থেকে কঞ্চি। কঞ্চি মানে হচ্ছে এরকম হতে পারে মালিকের অনুচর, তাকেও কঞ্চি বলতে পারি। হ্যাঁ নারায়ণ বোঝা বাবু, গেল? হ্যাঁ, হ্যাঁ বাঁশের বুঝতে যেমন, পেরেছি। বড় বাঁশের যেমন ছোট প্রতিনিধি, কচি প্রতিনিধি হচ্ছে কঞ্চি, সেরকম একটা মালিক বা প্রভু, তার অনুসারী যে লোক বল আছেন, তাদেরকে আমরা কঞ্চি বলতে পারি। হ্যাঁ, বলুন। বলছি যে আমি তো নেটওয়ার্ক সমস্যার জন্য কিছুক্ষণ বাইরে চলে গিয়েছিলাম। আপনি কি আচ্ছা, আচ্ছা। কচ্ছ হ্যাঁ, এই হ্যাঁ, ওটা বলবো এবার। শব্দগুলো নিয়ে আরেকটা কথা একটু বলে নিই, কাক বলতে হ্যাঁ গিয়ে কাকলিটা বলে নিই। কাকলিটা খুব সুন্দর, মানে কাকলি মানে লয় রস্যি, যেটা লয় দীর্ঘি। আমরা যখন কাকলি, কলকাকলি করে মেয়েদের, যেসব মেয়েদের বা ছেলেদের গলা মিষ্টি, তাদেরকে আমরা কাকলি বলতে পারি। কাকলের সক্রিয়নের আধার, কাকলের সক্রিয়ন হচ্ছে লয় রস্যি। এই কাকলের সক্রিয়ন কাকলি যেটা, সেটা হচ্ছে তস্করেরা যখন বাড়িতে চুরি করতে যায় কারো বাড়িতে, তখন এক তস্কর আরেক তস্করের সঙ্গে, বা তার তস্করদের মধ্যে যে বিনিময়গুলো আছে, আর ওরা বাড়ির গৃহস্থ জেগে আছে কিনা সেটা দেখার জন্য তারা কিছু কিছু কি করত, শীষ দিত, সিটি দিত, এবং গৃহস্থ জেগে আছে নাকি জানার জন্য তারা যে মৃদু ধ্বনি করত, অল্প অল্প হালকা আওয়াজ করে করে দেখতো, তাহলে যদি কেউ সারা শব্দ দেয় তাহলে বুঝতে হবে গৃহস্থ জেগে আছে। তারপরে আস্তে আস্তে ধ্বনিটাকে বাড়াতো, এইটাকেও বলে কাকলি। আর কলকল করে যে কাকলি, শিশুরা যে কথা বলে, সেটা কলকাকলি। জলের যেরকম কলকল আওয়াজ হয়, সেরকম যখন শিশুরা বা মেয়েরা যখন কলকল করে কথা বলতে থাকে, হাস্যে লাস্যে, তখন সেটা কলকাকলি বলি। হ্যাঁ, এই কাকলি কক ধাতু থেকে এসছে তো, ককানো, ককানো, ওই যে কোকিয়ে ওঠা, হ্যাঁ ব্যথায় যন্ত্রণায় যে আমরা কোকিয়ে, ডাককেও তো কাকলি বলে, পাখির ডাক, পাখির ডাককে তো, হ্যাঁ, তার পাখির ডাক, ডাককেও তো কাকলি ওই তো বলে। যেখানেই কক ক্রিয়ামূলটা আছে, সেখানেই বুঝতে হবে কি করেছো, কি বানিয়েছো,
ক্রেতা উপভোক্তা বা পাইকার বিক্রেতা তারা যেমন খোঁজ করে কে কি বানাচ্ছে, হ্যাঁ আজকে কোন মোবাইলের কোন ব্র্যান্ডটা বেরিয়েছে, কোন মডেলটা, সেটা যেমন সবাই কেউ জানছে কেউ জানাচ্ছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই তো কাক চরিত্র, এগুলোই তো কাকের রোল। কাক তো এটাই করে, সামাজিক কাক। ব্যবসা বাণিজ্য যারা করেন বা ভোক্তারা যারা কাকেদের কাকা শব্দটা শোনেন, এই কাকেরা কিন্তু অদৃশ্য, এই আমরা যে কাক পক্ষীর বাইরে যে সমস্ত সমাজে যে সমস্ত কাক ছড়িয়ে আছেন, কাক চরিত্র আছেন, সে তাদের কথা বলছি আমরা। তারাই তো আমাদের মূল উদ্দেশ্য। ওটা নিমিত্ত মাত্র, একটা দৃশ্য রূপকে দেখানো হয়েছে বোঝার জন্য, যারা কা কা করে। কি করিস, কি করেছিস, কি বানিয়েছিস, কি বেরিয়েছে, কোন নতুন কোনো মডেল বেরিয়েছে, এরকম। কসমেটিক্সের কোন কোম্পানি, কোন নায়িকা বা কোন নায়ক কোনটাকে প্রমোট করছে, কি ধরনের প্রোডাক্ট কসমেটিক্স ফ্যাশনের ওয়ার্ল্ডে, সেসবের খবরাখবর জানার জন্য আকুতি কাতরতা থাকে। সেগুলোই হচ্ছে এক ধরনের কাকের স্বভাব বৈশিষ্ট্য আর কি। কাছার শব্দটা একটু বলে নিই, কচ্ছটা বলিনি। হ্যাঁ, কচ্ছটা হচ্ছে কচ্ছ ছাদিত থাকে, কচ্ছ। ছয় আমরা জানি চয়ন স্থিতি। আমি যখন কোনো একটা জিনিস চয়ন করে ঘরে নিয়ে এলাম, সে স্থিতি লাভ করলো এক ছাদের তলায়, আমার গায়ে, আমার সঙ্গে, আমার টেবিলে একটা স্থিতিরূপ লাভ করলো, আমার সঙ্গী হয়ে গেল। সেই জিনিসটা আমার ব্যবহারিক জগতের ব্যবহার্য বস্তুর একটা অন্যতম হয়ে গেল। এই যে ছাদন ক্রিয়া, আচ্ছাদনের ভেতরে নিয়ে আসা, আমার অধিকারের মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে কচ্ছ। এখন সৌরাষ্ট্রে একটা এলাকা আছে, কচ্ছ বলা হয়। আচ্ছা, কচ্ছ কি করে? কচ্ছ মানে বললাম যে যেখানে জনন হয়, যেখানে সম্পদ উৎপাদন হয়, আমি যেটা চয়ন করে চাই, সেই চয়িত বস্তুগুলো যেখানে জনন হয়, সেটাই তো কচ্ছ। সেই কর্মফলই তো আমি আহরণ করতে চাই, সেই কর্মফল আমি পেতে চাই। আমার ইপ্সা মানে কি? যেটা আমি পেতে চাই। ইপ্সা মানে ইচ্ছা, ঈশ মানে ইচ্ছা। ইচ্ছা শব্দটাই তৈরি হচ্ছে ঈশ যোগ। ঈশ মানে কি? ঈশ মানে মূর্ধন্য মানে শক্তি, দিশাগ্রস্ত শক্তি। এক দিশায় যদি শক্তি প্রয়োগ করি, তার যে সক্রিয়ণ, সেটাই হচ্ছে ঈশ, তাই তো? ইচ্ছা শক্তি প্রয়োগ করব, আমার যে শক্তি আছে, কোনো কিছু জনন করতে গেলে, সৃষ্টি করতে গেলে, পেতে হলে আমাকে তো করতে হবে কিছু, ক্রিয়াশীল হতে হবে। তাহলে আমার এনার্জিকে প্রয়োগ করতে হবে সেখানে। সেই শক্তি প্রয়োগের দিশাগ্রস্তভাবে প্রয়োগ করব, এটা কোনো কিছু পাওয়ার জন্য, সেটা হচ্ছে ইপ্সা। কোনো কিছু লাভ করার জন্য, সেটা হচ্ছে লিপ্সা। ইচ্ছা হচ্ছে চয়নের ইচ্ছাটা আচ্ছাদিত আছে, সেটা হচ্ছে কচ্ছ। করণকারী বা জননকারী, বা যিনি পেতে চান, সে ধরা যাক একটা জলাশয়, সেটা সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে, সমুদ্রেরই জল হয়তো, বা নদী জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, সেটা সমুদ্র পাড়েই বেশি হয়, ভেতরে হয়। যেমন সিলেটে হাওর আছে, ওগুলোকে সমুদ্রের মতো বলে। সাগরকে বলতে বলতে দেশজ আঞ্চলিক ভাষায় হাওর হয়ে গেছে। সাগর না বলে ওটা হাওর, দন্তস্বটা হয়ের মতো উচ্চারিত হয়, অনেক জায়গায় দন্তস্ব হয়ের মতো উচ্চারিত হয়। তো হাওর, সাগর, গটা ও হয়ে গেছে, আর রটা বয়শূন্য ওটা আছে, হাওর। তো বয়শূন্য লিখতে পারেন, বয়শূন্য হাওর বোধ হয় বয়শূন্য লেখেন না। হ্যাঁ, শকে অনেক জায়গায় হ উচ্চারণ হয়। তো কচ্ছ যেটা আপনি বলছেন, কচ্ছ তার মানে সেখানে কি হয়, অল্প জল, যে সেই জননের ভূমি, ক্ষেত্র, যেখানে আমরা অন্য কিছু জনন করতে পারি, কৃষিজ সম্পদ উৎপাদন করতে পারি, সেটা জলে ঢাকা থাকে। আমরা কাছা দিয়ে আমরা কি করি, শরীরের জননাঙ্গগুলো, যেগুলোকে আমরা প্রাইভেট পার্টস বলি, বিদেশিরা ইংরেজিরা বলে, সেগুলোকে আমরা ঢেকে রাখি। এই যে আচ্ছাদিত করে রাখা কচকে, অর্থাৎ শক্তি যেটা আমাদের আছে, ক্রিয়েটিভ পাওয়ার, বিশেষ করে আমাদের বংশ প্রবাহকে অক্ষুণ্ণ রাখার জন্য যে জননের যে সমস্ত অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোকে আমরা উৎপাদনশীলতার দিক থেকে যদি দেখি, বংশ
বৃদ্ধি করতে গেলে, এই মনুষ্য জীবন প্রবাহকে অক্ষত রাখতে গেলে তো আমাদের সংসার স্থাপন করা এবং পরস্পরকে ধরে বেঁচে থাকা এবং আমাদের এই জীবন প্রবাহ যাতে অক্ষুণ্ণ থাকে, ওই কচি কাঁচাদের আমরা আবার বলছি হ্যাঁ বলি এই কারণেই কি কচ্ছপের এই যে ঢাকার অংশটা থাকে বলে সেই কারণেই কাছা কি বলি আমরা, কচ্ছ, এটাও কচ্ছ, এই কচ্ছপ কচ্ছ। এবং কাছা সেই কারণেই আমাদের বলি, তাই তো? আমাদের যে করণের যে ক্রিয়াকারী হিসেবে আমরা যে চৈত সম্পদ আহরণ করতে চাই বা কর্মফল পেতে চাই, সারবস্তু উৎপন্ন করতে চাই, আমাদের প্রাণ শক্তি, আমার এবং আমার অর্ধাঙ্গিনীর, আমাদের দুজনের পুরুষ প্রকৃতি রূপে আমরা যে আমাদের উত্তর পুরুষকে, আমরা উত্তর পুরুষ বা উত্তর প্রকৃতিকে যে আমরা সৃষ্টি করে যদি না যাই, সেটা তো আমাদের অধর্ম। তো এই কাজটা, এটা বংশপ্রবাহ আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সৃষ্টি, জীব সৃষ্টির জন্যই তো আমাদের অস্তিত্ব, আমাদের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। তো সেই জীবনচর্যাকে অক্ষুণ্ণ রাখতে গেলে তো আমাদের সেই দিকে এগোতেই হয়, আমাদের সৃষ্টিশীল হতে হয়, উৎপাদনশীল হতে হয়, জননশীল হতে হয়। তো আমরা নারায়ণ সেটা বাবু, শুধু আমাদের বেঁচে থাকার জন্য যা জনন করি, আমাদের উত্তর পুরুষদের সৃষ্টি করার জন্য আমরা জনন করি, সবটাই উৎপাদনেরই ব্যাপার, তাই না? নারায়ণ তো বাবু, সেখানে এই উৎপাদন যন্ত্রকে ঢেকে রাখার ব্যাপারটা শুধু মানুষ করে না, ফ্যাক্টরি বা কঞ্জ মানে কারি কি করে রহস্যময় ভাবে তার জননের বা জনিতকে লতায় পাতায় ঢেকে, কুঞ্জ সাজাও গো বলে একটা গান আছে, বিয়ের আগে এই গানটা হয়। তো এই যে কুঞ্জ রচনা করা, আগেকার দিনে কি হতো, ফ্যাক্টরিগুলো ওই একটু শহর বা গ্রাম জনবিরল জায়গাতে হতো, যেখানে কেউ গোপনে উঁকি দিয়ে জানতে না পারে আমি কি পদ্ধতি, আমার পেটেন্ট কি, অপারেটিং সিস্টেমটা কি, এটা যদি অন্য জেনে যায় তাহলে সে তো চুরি করে সে উৎপাদন করতে শুরু করে দেবে। তার জন্য সেটা গোপন রাখার দরকার। সেই জন্য যে কোনো উৎপাদন কেন্দ্র, ফ্যাক্টরিতে একটা সময় ভিক্টোরিয়ানে যে পাঁচিল দিয়ে ঘিরে রাখতো, বিরাট বিরাট পাঁচিল দিয়ে ঘেরা, সেন্ট্রি ফেন্ট্রি রাইফেল দিয়ে পাহারা দিচ্ছে, ফ্যাক্টরির ভেতরে কিভাবে উৎপাদন হচ্ছে সেই নো হাউ যদি জেনে যায়, তাহলে প্রতিযোগী কোম্পানি তারা কি করবে, তারা উৎপাদন করবে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। আরো আগে বুঝেছি। মানে আফ্রিকাতে নারায়ণ এখনো বাবু, অনেক জনগোষ্ঠী আছে যাদের ভিতরে ট্যাবু আছে, যে সেই স্বামী যখন শিকারে যায় জঙ্গলে, সে স্ত্রীর জনন কি বলবো জননাঙ্গকে সে সেলাই করে চলে যায়, এরকম উদাহরণও আছে। যাতে এটা 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 এতটাই একান্ত ব্যক্তিগত গোপন যে সেটা আবার অন্যের সেটা যে চুরি করতে না পারে। নারায়ণ এই যে বাবু, ব্যাপারটা, এটা কিন্তু উৎপাদন আমাদের ফ্যাক্টরিতে, আমাদের এই যে আজকাল সিলিকন ভ্যালিতে নতুন নতুন মডেল বেরোচ্ছে, ল্যাপটপ, কম্পিউটার বা ক্যামেরা, যত ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল আইটেমস, সেগুলোর সমস্ত অপারেটিং সিস্টেম সেটা কোডিফাইড থাকে, সেটা কেউ ডিকোড করতে পারে না, তাহলে তো চুরি হয়ে যাবে, সে তো নকল করে প্রস্তুত করে নেবে। এই ব্যাপারটা, সেই জন্য ভিক্টোরিয়ান যুগে সারা শরীরকে ঢেকে রাখা হতো, বিশেষ করে মেয়েদের, ভিক্টোরিয়ান যুগে একেবারে পায়ের নারায়ণ নখ বাবু, থেকে। হ্যাঁ বলুন। ও আমাদের সময় অনেক চলে যাচ্ছে, আমি একটু ছড়িয়ে যাচ্ছি। আমাদের সময় তো আর কচ্ছতে কি একদমই করা হয়, নেই। কচকে ঢেকে রাখা হয়, আচ্ছাদিত থাকে যে জায়গা, যেমন কাছারে কি হয়, কাছার বলে একটা শব্দ আছে। আমার হাতে কিছু আছে, সেটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, এটা আছাড় দিয়ে ফেলে দিলাম, এটাকে বলে আছাড়। কিন্তু যার কায়াটা, ধরা যাক একটা এমন একটা অঞ্চল, কাছাড়ের অঞ্চলটা ভাবুন, চারপাশে পাহাড় বেষ্টিত উঁচু জায়গা, আর নিচে যে অঞ্চলে সেখানে লোকেরা আছেন, তাদের যেন মনে করা হচ্ছে যে ওই পাহাড় বেষ্টিত অঞ্চলের বাইরে থেকে কেউ এই অঞ্চলটাকে, জায়গাটাকে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে ওই নিম্নস্থানে। এইটাকে বলে কাছাড়। যার যে অঞ্চলের কায়া, ভৌগোলিক কায়াটা, অঞ্চলটা, কায়া মানে দেহ, দেহটা যেন ওপরে তুলে নিয়ে আছাড় মেরে কায়াটাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিম্নে ভূপাতিত করা হয়েছে। কাছাড় অঞ্চলটা কিন্তু খুব নিম্নভূমি, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা যায় ওই অঞ্চলটা, কাছাড় জেলাটা। এই জন্য ওই জেলার নামটাও হয়েছে কাছাড়। আসলে কাছা শব্দটা আছে ওখানেও কিন্তু যেন আচ্ছাদিত হয়ে আছে, চারপাশে একটা ঘেরা, পাহাড় দিয়ে ঘেরা, আচ্ছাদনের মধ্যে আছে। তেমনি একটা জলাশয়, যে খুব অল্প জলাশয়, হয়তো 2 ফুট 1 ফুট বা 3 ফুট, বিশাল বিস্তীর্ণ এলাকা, কচ্ছে এরকম ভাবে জলাশয় আছে, সেই জন্য ওটাকে কচ্ছ, যেন জনন স্থানটা যেন আচ্ছাদিত হয়ে আছে, সেই জন্য ওটার নাম হচ্ছে কচ্ছ, কচ্ছের রান বলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু কচ্ছপিতেও আজকে তাই, আর আমাদের কচ্ছপি একদম কথাটা আরেকটু দিয়ে নিচ্ছি সময়, আজকে তো দেরি হয়েছে। কচ্ছপিটাও
কচ্ছপ যেমন তার পিঠের তলায় তার অঙ্গটাকে লুকিয়ে রাখে, তার চার পা, তার দেহ, শুধু মাঝে মাঝে মাথাটাকে বার করে চোখ দিয়ে বাইরেটা দেখার জন্য। অন্য সমস্ত সময় এমনকি মাথা মুন্ডুটা পর্যন্ত সে ঢুকিয়ে দেয়, উপরে একটা কঠিন আচ্ছাদনের ভেতরে থাকে, তাকে দেখা যায় না কচ্ছপকে। এই যে ছুপাছুপি করা, লুকিয়ে রাখা, মাঝে মাঝে প্রকাশ করা নিজেকে, এটা আমাদের সামাজিক ব্যক্তির চরিত্রেও থাকে, সমাজের সামাজিক চরিত্রের ভেতরেও থাকে, রাষ্ট্র তো বিশেষভাবে করে। রাষ্ট্র সব, বিশেষ করে শক্তির যারা পরিচালনা করেন যারা, তারা এই কাজগুলো করেন। কত লাভ করছেন কোম্পানির শ্রমিকরা যদি জেনে যায়, কত টাকা বিক্রি করে আমি লাভ করছি সব যদি জেনে যায়, তাহলে তো আরো দাবি করবে, ফলে সব লুকিয়ে রাখে, তাদের ব্যবসা লাভ হচ্ছে না এটা দেখায়। এইকে বলে কচ্ছপি। এটা করে আমাদের দেশের ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, এদেরকেও কচ্ছপি বলা হয়, কারণ তারা তাদের বিদ্যাটা গোপন করে রাখেন, পেশেন্টকে জানতে দেন না, অল্প অল্প জানান, একটু একটু করে জানান, যাতে সে যদি বুঝে যায় তাহলে তো সে আমার কাছে বেশি আসবে না। সে তার জীবনচর্যাকে পাল্টে নিয়ে ঠিক কোনটাতে তার দেহ সুস্থ রাখা যায়, সে যাতে অসুস্থ হতেও পারে, সবটা যদি জানায়, তাহলে তো এই হচ্ছে কচ্ছপি চরিত্র আমাদের দেশে। এগুলো বেড়েছে, আধুনিক যুগে আরো বেড়ে গেছে। কচ্ছপি বীণা, এক ধরনের বীণা আছে, সেই বীণা যিনি শেখান তিনি চট করে সবাই কোথায় কোন তারে কি আওয়াজ হয় সেটা যেন ঢেকে থাকে, ওটা খুব ওজনে ভারী হয়, বড়, বা সেই নোহাউটা, সেই বীণা কিভাবে বাজাতে হবে, সুর, তরঙ্গ, তাল, লয়, এগুলো কিভাবে বিকশিত হবে শিখতে হবে, সেটা শেখানোর জন্য সব যদি শিখে যায়, ওটা যদি সব উন্মুক্ত থাকে, হালকা বাদনযন্ত্র সব দেখা যাচ্ছে, সব বুঝে যায় চট করে, তাহলে হবে না। সেই জন্য গুরুদক্ষিণা দিতে হবে, অল্প অল্প করে তিনি শেখাবেন। এই জন্য ওই বিনাশ সেতার বা বীণা শেখার যে, তাকেও কচ্ছপি বীণা বলা হয়। নারায়ণবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অলরেডি 7 মিনিট আগে হ্যাঁ, আর কি সময় শেষ করে আজকে ফেলেছি। এখানেই শেষ করি। দর্শক বন্ধু তপন মুখার্জি এবং কৃতিরঞ্জন কৃতিকে অনেক অনেক ধন্যবাদ। কৃতিরঞ্জন কৃতি মহাশয়, আপনি একটা প্রশ্ন করেছেন, কাকতালীয় শব্দের ব্যাখ্যা চেয়েছেন, কিন্তু আজকের তো একদমই সময় নেই। আমরা আপনার পরের দিন প্রশ্ন নিয়ে অবশ্যই আগামী পর্বে আসবো। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নারায়ণবাবু, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আজকের মতো শুভরাত্রি জানাই। আবার আগামী পর্বে সবার সঙ্গে দেখা হবে এই একই অনুষ্ঠানে। আন্তরিকতার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী, অংশুমান।